প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাই আমার আজকের অনলাইন ক্লাসে। আমি রোজিনা শাহিন, প্রভাষক ব্যবস্থাপনা, শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়, ঢাকা। তো সবাই কেমন আছো? দ্বাদশ শ্রেণীর ছাত্রী যারা আছো, শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র যেটা পড়ছিলাম। গত ক্লাসে আমরা কি করেছিলাম, জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়েছিলাম আমি, আর হচ্ছে অনুধাবনের প্রশ্নগুলো, যেগুলো পড়তে হবে তোমাকে, সেগুলো দিয়েছিলাম। আশা করি পড়েছো। আশা করি পড়েছো জ্ঞানমূলকগুলো, অনুধাবনগুলো, এবং বহু নির্বাচনী যেগুলো আছে সেগুলো পড়বে। পড়া শেষ করেছো আশা করব তোমরা। তো আজকে আমরা হচ্ছে বোর্ডের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে বিভিন্ন বোর্ডের প্রশ্ন উত্তর আলোচনা। সচরাচর যেভাবে আমি বোর্ড প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে উত্তর সহকারে আলোচনা করি, সেভাবেই করব আজকেও। তো আজকে আমাদের প্রথমে আছে হচ্ছে ঢাকা বোর্ড 2019 শের প্রশ্নটা। ঢাকা বোর্ড 2019-এর প্রশ্নটা দেখো। এটা হচ্ছে কি, কোয়ালিটি টেইলার্স অ্যান্ড ফ্যাব্রিক্স, ঢাকার রমনা মার্কেটের একটি দেশখ্যাত শার্টিং ও শুটিংয়ের দোকান কোয়ালিটি টেইলার্স। এখানকার ক্রেতারা অধিকাংশই অভিজাত শ্রেণীর। কোয়ালিটি টেইলার্স গ্রীষ্মকালে কাপড়ের মূল্য ও মেকিং চার্জ পুনর্নির্ধারণ করে, ফলে গ্রীষ্মকালেও প্রচুর চাহিদা থাকে। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন, ঢাকা বোর্ডের 19-এর প্রশ্ন। তো এখানে কোয়ালিটি টেইলার্স, একটা টেইলার্সের কথা বলা হচ্ছে, শুটিংয়ের দোকান, এবং অভিজাত শ্রেণীর লোকেরা যেখানে যায়। তো এখানে প্রশ্ন হচ্ছে, প্রথমের প্রশ্ন হচ্ছে শিল্পপণ্য কি? আমরা জানি শিল্পপণ্য কি, সুবিধাপণ্য নিয়মিত ক্রয় করা হয়, এগুলো দিয়েছিলাম, ব্যাখ্যা করো। আমরা গয়ের প্রশ্ন যাই। কোয়ালিটি টেইলার্সের বিক্রিত পণ্যটি কোন ধরনের ভোগ্যপণ্য, ব্যাখ্যা করো। এখানে বলা হচ্ছে কোয়ালিটি টেইলার্সের যে বিক্রিত পণ্যটি সেটা ভোগ্যপণ্য, সেটা কোন ধরনের ভোগ্যপণ্য, ব্যাখ্যা করো। তোমাকে এখানে কি বলতে হবে যে আগে তুমি বলে নিবা যে এটা কোন ধরনের ভোগ্যপণ্য। এটা হচ্ছে, এই যে যেহেতু লেখা আছে একটি যেহেতু লেখা আছে এটা একটি দেশখ্যাত শার্টিং এবং শুটিং এর দোকান কোয়ালিটি টেলার্স, এবং এখানকার ক্রেতারা হচ্ছে অভিজাত শ্রেণীর। হ্যাঁ, তাহলে এখানে এটা দিয়ে তুমি বুঝতে হবে, গয়ের অংশের উত্তরে উপরের অংশে আছে, এখানে তুমি এটা দিয়ে বুঝতে হবে যে যেহেতু এটা বিশেষ শ্রেণীর ক্রেতাদের জন্য পণ্য বিক্রয় করে, বিশেষ ফ্যাব্রিক্সের দোকান, টেলার্সের দোকান, সেহেতু এটি একটি কোয়ালিটি টেলার্সের যে বিক্রিত পণ্য, এটি একটি শপিং পণ্য। এটা বলতে হবে। এটা হচ্ছে তোমার প্রশ্ন হচ্ছে কোয়ালিটি টেলার্সের বিক্রিত পণ্যটি কোন ধরনের ভোগ্যপণ্য। ভোগ্যপণ্য অনেক রকম আছে, তার মধ্যে এটা হচ্ছে শপিং পণ্য। হ্যাঁ, এটা বলবা আগে, তারপর শপিং পণ্য কি সেটা বলবা। শপিং পণ্য হলো এমন ধরনের ভোগ্যপণ্য যা ভোক্তারা ঘন সহজে ক্রয় করে না, এবং ক্রয়ের পূর্বে এগুলোর মূল্য, মান এবং ব্যবহার উপযোগিতা ইত্যাদি এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে, বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে, বিভিন্ন দোকান ঘুরে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। এসব পণ্য ক্রয়ের আগে ক্রেতারা কি করে, প্রচুর সময় ব্যয় করে, শ্রম দেয়, এবং এই পণ্যগুলো অবশ্যই বেশ ব্যয়বহুল হয়, এবং এগুলো দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়। অর্থাৎ শপিং পণ্য হলো এই ধরনের পণ্য যেগুলো আর কি ক্রেতারা মান গুণ বিবেচনা করে, উপযোগিতা বিবেচনা করে, অনেক বিচার বিশ্লেষণ তথ্য সংগ্রহ করে, অনেক ঘুরে এবং সময় ব্যয় করে ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। এ ধরনের পণ্য হচ্ছে শপিং পণ্য, যেগুলো কোয়ালিটি ভালো এবং বিশেষ শ্রেণীর ক্রেতাদের পণ্য। সবাই এই ধরনের পণ্যের ক্রেতা না। তো এইটা হচ্ছে শপিং পণ্য। তো উদ্দীপকের তারপরে তুমি পরের প্যারায় যে লিখবা, উদ্দীপকের কোয়ালিটি টেইলার্স অ্যান্ড ফ্যাব্রিক্স একটি দেশখ্যাত শার্টিং শুটিং এর দোকান,
দেশের অভিজাত শ্রেণীর লোকেরা এখানে ড্রেস তৈরি করে গ্রীষ্মকালে যাতে তাদের কোনো দোকান ভালো চলে সেজন্য তারা গ্রীষ্মকালে যাতে তাদের দোকান ভালো চলে সেজন্য তারা কি করে মৌসুমে পণ্যের মূল্য মূল্য নির্ধারণ করে। ফলে এই মৌসুমেও তাদের যে পণ্যের চাহিদা ব্যাপক থাকে এবং শুটিং মানুষ নিয়মিত ক্রয় করে না। কারণ এই সমস্ত পণ্য অত্যন্ত ব্যয়বহুল এবং তেমন সবসময় মানুষ এগুলো পড়েও না। এগুলো তৈরির পূর্বে মানুষ অন্যদের থেকে খোঁজ নেয় এবং সময় ব্যয় করে। কোয়ালিটি টেইলার্স এবং ফ্যাব্রিক্সের পণ্য যেহেতু শপিং পণ্যের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই বলা যায় যে এই যে বিক্রিত পণ্যটি হচ্ছে শপিং পণ্য। মানে অর্থাৎ শপিং পণ্যের যে বৈশিষ্ট্য গুলো আছে যেগুলো বললাম সেই বৈশিষ্ট্যের সাথে কোয়ালিটি টেইলার্স অ্যান্ড ফ্যাব্রিক্সের পণ্যটির বৈশিষ্ট্য মিলে যায়, সেহেতু এটি একটি শপিং পণ্য, এটা বলতে হবে। তো এই হচ্ছে গয়ের প্রশ্নর উত্তর। আর ঘয়ের প্রশ্নটা শোনো, প্রতিষ্ঠানটির মূল্য পুনর্নির্ধারণের যৌক্তিকতা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। যে মূল্য নির্ধারণ করা হয়েছে গ্রীষ্মকালের জন্য, সেহেতু এটার যৌক্তিকতা উল্লেখ করতে বলেছে তোমাকে। তাহলে এটা তুমি উত্তর কি লিখবা? যে গ্রীষ্মকালে পণ্যের পুনর্মূল্য নির্ধারণ করা যথেষ্ট যৌক্তিক হয়েছে। পণ্য বিক্রয় পণ্য বিক্রয় ঋতু দ্বারা যেহেতু প্রভাবিত হয়ে থাকে, সকল ঋতুতে সকল ধরনের পণ্য বিক্রয় হয় না, কারণ সব ঋতুতে মানুষ একই ধরনের পণ্য যেহেতু ব্যবহার করে না, তাই শীতের দিনে মানুষ গরম কাপড় পরে এবং অপরদিকে আমরা জানি যে গ্রীষ্মকালে কি করে পাতলা নরম আরামদায়ক কাপড় ব্যবহার করে এবং শীতের দিনে গরমের তুলনায় যেহেতু বেশি কাপড় ব্যবহার করতে হয়, বেশি শীত পড়ে, ফলে এ ঋতুতে মানুষ বেশি কাপড় হচ্ছে কিনে বা তৈরি করে। তো এরপরে প্যারায় যে লিখো যে উদ্দীপকের কোয়ালিটি টেইলার্স অ্যান্ড ফ্যাব্রিক্স মূলত স্যুট তৈরি করে এটি মূলত তারা স্যুট তৈরি করে যেটি শীতকালীন পোশাক। শীতকালে মানুষ যেহেতু স্যুট ব্যবহার করে তাই এ সময় তাদের বিক্রি ভালো হয়, কিন্তু গ্রীষ্মকালে মানুষ এ ধরনের কাপড় কম ব্যবহার করে, ফলে এই সময় তাদের বিক্রি স্বাভাবিকভাবে কমে যায়। যার কারণে গ্রীষ্মকালে যাতে তারা যথেষ্ট লাভ বা মুনাফা অর্জন করতে পারে সেই জন্য এই ঋতুতে তারা পণ্যের মূল্য পুনর্নির্ধারণ করে এবং অর্থাৎ পণ্য মূল্য পুনর্নির্ধারণ করে কমিয়ে দেয়। হ্যাঁ, তো সুতরাং বলা যায় যে পণ্যের পুনর্মূল্য নির্ধারণ কোয়ালিটি টেইলার্স অ্যান্ড ফ্যাব্রিক্সের জন্য যথেষ্ট যৌক্তিক যৌক্তিক হয়েছে। এটা হচ্ছে উত্তর। আমরা এর পরবর্তী প্রশ্নে যাই। তারপরের প্রশ্নটা তাহলে গ এবং ঘয়ের উত্তর জানিয়ে দিলাম। তোমরা ভালোভাবে শুনবে মনোযোগ দিয়ে এবং শুনে বোঝার চেষ্টা করবে, শুনবে এবং বইয়ের সাথে মিলিয়ে অন্য প্রশ্নগুলো নিজেরা করে নিবে। আচ্ছা, রাজশাহী বোর্ড 2019, এর পরের প্রশ্ন রাজশাহী বোর্ড 2019, রহিমা পিঠাঘর বিভিন্ন ধরনের পিঠা উৎপাদন ও বিক্রয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দৈনিক 100টি পিঠা উৎপাদন করে। রহিমা পিঠাঘর দৈনিক 100টি পিঠা উৎপাদন করে। পিঠা তৈরির প্রয়োজনীয় উপকরণ ক্রয় বাবদ মোট ব্যয় হয় 1000 টাকা। কর্মচারীদের মজুরি ব্যয় হয় 500 টাকা এবং অন্যান্য ব্যয় 200 টাকা। প্রতিষ্ঠানটি মোট উৎপাদন ব্যয়ের সাথে 20% মুনাফা ধার্য করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। অন্যদিকে কাশেম বিউটি সোপ উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করে প্রতিযোগী পণ্যের সাথে মিল রেখে তারা পণ্যের মূল্য নির্ধারণ করে। উভয় প্রতিষ্ঠানই ব্যবসায়িকভাবে সফল। একটা হচ্ছে মজুরি বা অন্যান্য খরচগুলোর সাথে কি করে উৎপাদন ব্যয়ের সাথে 20% মুনাফা ধার্য করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। আর কাশেম বিউটি সোপ যেটা তারা কি করে প্রতিযোগী পণ্যের সাথে মিল রেখে তারা পণ্যের মূল্য নির্ধারণ করে এবং উভয় প্রতিষ্ঠানই বলা হচ্ছে ব্যবসায়িকভাবে সফল। তাহলে এখানে তোমাকে গয়ের প্রশ্নটা দেখো, উদ্দীপকের আলোকে রহিম পিঠাঘর পণ্য মূল্য নির্ধারণের কোন পদ্ধতি অনুসরণ করে ব্যাখ্যা করো। আমরা মূল্য নির্ধারণের বিভিন্ন পদ্ধতিগুলো পড়েছি এবং অঙ্কও করেছিলাম, সেগুলো দেখবে ভালো করে এবং যেগুলোর উপর প্রশ্ন আসে সেগুলো প্রশ্নই করানো হয়েছে, সেগুলোই দেওয়া আছে। দেখো
এখানে কি বলা হচ্ছে, উদ্দীপকের আলোকে রহিম পিঠাঘর পণ্যমূল্য নির্ধারণের কোন পদ্ধতি অনুসরণ করে ব্যাখ্যা করো। তোমাকে বলতে হবে রহিম পিঠাঘর কোন পদ্ধতি অনুসরণ করে। এই যে 20% উৎপাদন ব্যয়ের সাথে 20% মুনাফা ধার্য করে বিক্রয় মূল্য নির্ধারণ করেছে, সেটা কোন ধরনের পণ্যমূল্য নির্ধারণের পদ্ধতি সেটা তোমাকে বলতে হবে। তো এখানে এটা হচ্ছে কি হবে, রহিম রহিমা পিঠাঘর আর পণ্যমূল্য নির্ধারণের ক্ষেত্রে ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করে। ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করে, যেটা মার্কআপ পদ্ধতি। আচ্ছা, যে পদ্ধতিতে পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে বিজ্ঞাপন ব্যয় ও মুনাফা যোগ করে যে পদ্ধতিতে উৎপাদন ব্যয়ের সাথে বিজ্ঞাপন ব্যয় ও মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করা হয় তাকে ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ বলা হয়। ধরা যাক একটি কলমের উৎপাদন ব্যয় ৩ টাকা। ধরি আমরা একটা কলমের বিক্রয় মূল্য যদি ৩ টাকা হয়, এর সাথে বিজ্ঞাপন ব্যয় ১ টাকা এবং মুনাফা করবে হচ্ছে ৳১, মুনাফা করবে ৳১। তাহলে এক্ষেত্রে কলমের বিক্রয় মূল্য হবে, যদি তারা চায় মুনাফা ৳১ করবে, আ আ উৎপাদন ব্যয় ৳৩, তাহলে ৩ × ১ = ৪ যোগ বিজ্ঞাপন ব্যয়ের প্রসারমূলক কাজের জন্য ৳১, তাহলে সেক্ষেত্রে কলমের মূল্য ধরা হবে, বিক্রয় মূল্য হবে, প্রতিটি কলমের বিক্রয় মূল্য হবে ৳৫। এটা হচ্ছে ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। আচ্ছা, এই হচ্ছে এই একটা অংশ। এরপরের আবার লিখতে হবে যে উদ্দীপকের যে বিষয়টা সেটা তুমি লিখবা। উদ্দীপকের রহিমা পিঠাঘর দৈনিক ১০০টি পিঠা তৈরি করে। এখানে উদ্দীপকে যেটা বলা হয়েছে সেটা লিখো। এখানে যে উপকরণ বাবদ ব্যয় ৳১,০০০, কর্মচারীর মজুরি বাবদ ব্যয় হচ্ছে ৳৫০০, অন্যান্য ব্যয় হচ্ছে ৳২০০ এবং এর সাথে মুনাফা যোগ করা হচ্ছে 20%। অর্থাৎ প্রতিষ্ঠানটি বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে শুধু উৎপাদন ব্যয়ের সাথে খরচ এবং মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করেছে। তাই বলা যায় যে রহিমা পিঠাঘর ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ করেছে। এই জাতীয় ব্যয়ভিত্তিক যে মূল্য নির্ধারণের পদ্ধতি লিখতে গেলে যদি তোমাকে এখানে অঙ্ক করে দেখাতে না হয় বা অঙ্ক বা কত মুনাফা কত হবে বা বিক্রয় মূল্য কত হবে এটা যদি জানতে না চাওয়া হয়, তাহলে তুমি কাকে বলে লিখবা এবং উদাহরণ দিয়ে লিখবা। তারপরে তুমি উদ্দীপক নিয়ে লিখবা। এখানে যেভাবে আমি বলেছি সেভাবে বলবে। আচ্ছা, তাহলে এভাবে বলবা যে অর্থাৎ প্রতিষ্ঠানটি বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে শুধু উৎপাদন ব্যয়ের সাথে খরচ ও মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করেছে। তাই বলা যায় যে রহিমা পিঠাঘর ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করেছে বা করে। এটা হচ্ছে গয়ের প্রশ্নের উত্তর। আমরা ঘয়ের প্রশ্নে যাই। পণ্যের বৈশিষ্ট্যভেদে মূল্য নির্ধারণ পদ্ধতি ভিন্ন হয়। কাশেম বিউটি সোপের মূল্য নির্ধারণ পদ্ধতির নাম উল্লেখপূর্বক উক্তিটি মূল্যায়ন করো। অর্থাৎ তোমাকে কাশেম বিউটি সোপ যে মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করেছে সেটা কি সেটা তোমাকে নাম উল্লেখপূর্বক অর্থাৎ উক্তিটি যাচাই করতে বলেছে এবং বৈশিষ্ট্যভেদে যে মূল্য নির্ধারণের বিভিন্ন পদ্ধতি আছে সেটা নাম উল্লেখ করে তোমাকে এটা যাচাই করে মূল্যায়ন করতে বলেছে। তাহলে এখানে কি লিখতে হবে তোমাকে যে আমরা জানি যে পণ্যের বৈশিষ্ট্যভেদে মূল্য নির্ধারণের যে ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে, এটা যথার্থ এবং কাশেম বিউটি সোপ প্রতিযোগিতা ভিত্তিক যে মূল্য নির্ধারণ করেছে, লিখাই আছে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ করেছে। এই পদ্ধতিকে আমরা প্রতিযোগী পণ্যের সাথে সামঞ্জস্য রেখে পণ্যের মূল্য নির্ধারণ বলা হয় বা করা হয়। এই পদ্ধতিতে মূল্য নির্ধারণের ক্ষেত্রে পণ্যের উৎপাদন ব্যয়কে বিবেচনায় আনা হয় না। অর্থাৎ উৎপাদন কতটুকু হয়েছে, আগেটা যেমন উৎপাদন খরচের সাথে ব্যয় যোগ করে মূল্য নির্ধারণ করা হয়েছে, এখানে উৎপাদন কতটুকু ব্যয় হয়েছে সেটা বিবেচনা না করে বরং একই ধরনের পণ্যের ক্ষেত্রে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান কত মূল্য নির্ধারণ করেছে সেটা বিবেচনা করে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। কাশেম বিউটি সোপ যেহেতু প্রতিযোগী পণ্যের সাথে মিল রেখে পণ্য মূল্য নির্ধারণ করেছে, তাই এটিকে বলা যায় যে এটি প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। এবং
এক্ষেত্রে তোমাকে লিখতে হবে কি, পণ্যের বৈশিষ্ট্যভেদে মূল্য নির্ধারণ পদ্ধতি ভিন্ন হয়। কাস্টম বিউটির মূল্য নির্ধারণ পদ্ধতি উল্লেখপূর্বক উক্তিটি মূল্যায়ন করতে বলা হয়েছে। তাহলে মূল্যায়ন করার ক্ষেত্রে তোমাকে দুটোর বিষয় একসাথে আনতে হবে, যে আগের হচ্ছে রহিমা পিঠাঘর এর বিষয়টা নিয়ে আসতে হবে। রহিমা পিঠাঘর পিঠা তৈরির ক্ষেত্রে পিঠা তৈরি করে বিক্রি করে, তাই প্রতিষ্ঠানটি উৎপাদন ব্যয়ের সাথে মুনাফা যোগ করে এর মূল্য নির্ধারণ করেছে। অপরদিকে কাশেম বিউটি সোপ প্রতিযোগিতাদের মূল্য দেখে নিজের পণ্যের মূল্য নির্ধারণ করেছে, কারণ কাশেম বিউটি সোপ যতই ভালো হোক না কেন, প্রতিযোগিতার চেয়ে বেশি মূল্য নির্ধারণ করা হলে ক্রেতারা তার পণ্য প্রত্যাখ্যান করবে বা কিনবে না। আবার প্রতিযোগিতার চেয়ে কম মূল্য ধরা হলে ক্রেতারা সেই ক্ষেত্রেও নেতিবাচক আচরণ করবে, ধারণা পোষণ করবে কম মূল্যে হলেও। তো সেই ক্ষেত্রে সুতরাং মূল্য নির্ধারণের ক্ষেত্রে পণ্যের প্রকৃতি, পণ্য কোন ধরনের পণ্য সেটা একটি বিবেচ্য বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়। যে পণ্যটি কী, সে পণ্যটা পণ্যের প্রকৃতি একটি বিবেচ্য বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়। তাই বৈশিষ্ট্য ভেদে পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি আলাদা হবে বা ভিন্ন হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। হ্যাঁ, তো এটাই উত্তর, যে বৈশিষ্ট্য ভেদে যেহেতু পণ্যের প্রকৃতি আলাদা, সেহেতু বৈশিষ্ট্য ভেদে পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতিও আলাদা হবে। এটাই হচ্ছে উত্তর, ঘয়ের উত্তর। আচ্ছা, আমরা শেষ করলাম রাজশাহী বোর্ড 2019। আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তীটা হচ্ছে অঙ্ক। এখানে আমি একটা সূত্র সহকারে 18 সালে 2018 4 বোর্ড সব বোর্ডের যে সম্মিলিত বোর্ডের যে প্রশ্ন ছিল 2018, সেখানের চিত্র প্রশ্ন এটা করিয়ে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি তোমাদের। আশা করি বুঝতে পারবে। এর আগে আমি পণ্যের জীবনচক্র করিয়েছি, সেটা ভালো করে করতে বলেছি। আর এই যে মূল্য নির্ধারণ, এগুলোও ভালো করে করতে হবে। এই চ্যাপ্টারটা অনেক বেশি বড়, অনেক ডিটেইলস, এখানে অনেক কিছু আছে পড়ার, যে কারণে আমি জ্ঞানমূলকও অনেক প্রশ্ন দিয়েছি, অনুধাবন কিছুটা কম দিয়েছি। যাই হোক, আছে যেগুলো আসবে তোমার সেরকম প্রশ্ন দিয়েছি। আশা করি পণ্যের জীবনচক্র পড়বে, কারণ এইগুলোর উপর ভিত্তি করে প্রশ্ন আসে বোর্ডে। তো রাজশাহী বোর্ড, আমাদের প্রশ্ন হচ্ছে কি, সম্মিলিত বোর্ড 2018, তাই না? সম্মিলিত বোর্ড 2018, প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে দিশা গ্রুপ KFC নামে টেবিল ও সিলিং ফ্যান উৎপাদন করে সারা দেশব্যাপী সুনামের সাথে বাজারজাত করে আসছে। দিশা গ্রুপ KFC নামে টেবিল ও সিলিং ফ্যান উৎপাদন করে সারা দেশব্যাপী সুনামের সঙ্গে বাজারজাত করে আসছে। উক্ত প্রতিষ্ঠানের যে 2016 সালের উৎপাদিত ফ্যানের বিক্রয় এবং মুনাফা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো। ওই প্রতিষ্ঠানের যে 2016 সালের যে চিত্র, উৎপাদিত ফ্যানের যে বিক্রয় এবং মুনাফার চিত্র দেয়া আছে, সেটা উপস্থাপন করা হলো এবং এটার ভিত্তিতে তোমাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। সেই প্রশ্নগুলো হচ্ছে, দেখো গয়ের প্রশ্নটা কি, 2001 থেকে 2005 সালে উক্ত প্রতিষ্ঠানটি পণ্যের জীবনচক্রের কোন স্তরে অবস্থান করছিল, ব্যাখ্যা করো। তোমাকে বলা হয়েছে 2001 থেকে 2005 সালে উক্ত প্রতিষ্ঠানটি পণ্যের জীবনচক্রের কোন স্তরে অবস্থান করছিল, সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো একটু চিত্রটা দেখো, চিত্রের মধ্যে দেখো যে কি আছে। 2001 থেকে 2005, তাহলে এখানে বলতে হবে তোমাকে 2001 থেকে 2005 সালে দিশা গ্রুপ প্রতিষ্ঠানটি পণ্যের জীবনচক্রের, দেখো স্টার্টিং যেটা শুরু হয়েছে বিক্রয়, অর্থাৎ এটা হবে পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে অবস্থান করছে। এটা হবে উত্তর। তোমাকে আগে প্রথমে এটা লিখতে হবে, 2001 থেকে 5 সালে
প্রতিষ্ঠানটি পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে অবস্থান করছে। তারপরে তুমি প্রবৃদ্ধি স্তর কাকে বলে সেটা লিখবা। যখন বাজারে পণ্যের পরিচিতি ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং অনেকেই পণ্য ক্রয় করা শুরু করে, সেই সময়কালকে প্রবৃদ্ধি স্তর বলে। মানে আস্তে আস্তে যখন বাজারে বিক্রয় বৃদ্ধি পেতে থাকে সেটাকে আমরা প্রবৃদ্ধি স্তর বলে এবং অনেকেই ক্রয় করে পণ্য। এই স্তরে পণ্যের পরিচিতি যেমন দ্রুত বৃদ্ধি পেতে থাকে, তেমনি পণ্যের বিক্রয়ও দ্রুত বৃদ্ধি পায়। এ পর্যায়ে বাজারে নতুন নতুন প্রতিযোগীর আগমন ঘটে। এটা হচ্ছে প্রবৃদ্ধি স্তর, যেখানে পণ্যটি এই অবস্থায় থাকে। আচ্ছা, এরপরে তুমি উদ্দীপকের সাথে মিল রেখে লিখবা যে উদ্দীপকে দিশা গ্রুপের পণ্যের চক্র উপস্থাপন করা হয়েছে। এখানে জীবনচক্রের যে ধাপ বা স্তর হচ্ছে 5টি, সেটা জানাবা। এগুলো হচ্ছে পণ্য উন্নয়ন স্তর, সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পূর্ণতা স্তর এবং পতন স্তর। এই স্তরগুলো একেবারেই সম্পন্ন হয় না এবং এগুলো ধাপে ধাপে সম্পন্ন হয়। পণ্য উন্নয়ন স্তরে কি হয়, পণ্যের ধারণা থেকে শুরু করা শুরু করা হয়, পণ্যটি উৎপাদন শুরু করা হয়, ধারণা থেকে পণ্যের উৎপাদন পর্যন্ত কার্যক্রম গ্রহণ করা হয়। সূচনা স্তরে পণ্যকে বাজারে ছাড়া হয় এবং প্রবৃদ্ধি স্তরে পণ্যের বিক্রয় আস্তে আস্তে বাড়তে থাকে, যদিও সূচনা স্তরে বিক্রয় মাত্র শুরু হয় বা ছাড়া হয় যেহেতু, এবং প্রবৃদ্ধি স্তরেই বিক্রয় বাড়তে থাকে আস্তে আস্তে। এবং উদ্দীপকের চিত্রে এই প্রবৃদ্ধি স্তরটাকে দেখানো হয়েছে। এটা হচ্ছে গয়ের উত্তর। তাহলে তোমাকে বলা হচ্ছে 2001 থেকে 5 সালে প্রতিষ্ঠানটি পণ্যের জীবনচক্রের কোন স্তরে অবস্থান করছিল সেটা তুমি এভাবে লিখবা। আগে কোন স্তর সেটা লিখবা, তারপরে যে স্তর সেটা বা প্রবৃদ্ধি স্তর বা সূচনা স্তর সেটা কাকে বলে কি সেটা বৈশিষ্ট্য নিয়ে 2 লাইন লিখবা। তারপরে লিখবা হচ্ছে উদ্দীপকের সাথে মিল রেখে। আগের স্তর বা সেটা দিয়ে শুরু করে উত্তর পর্যন্ত আসবা, অর্থাৎ পরবর্তী স্তর পর্যন্ত যাবে। ঘয়ের প্রশ্ন হচ্ছে 2006 থেকে 2015 সাল পর্যন্ত প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে তোমার সুপারিশ তুলে ধরো। 6 থেকে 15 কোন অবস্থানে আছে সর্বোচ্চ? হ্যাঁ, চিত্রে দেখো। 6 থেকে 15 সাল পর্যন্ত প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে তোমার সুপারিশ তুলে ধরতে বলা হচ্ছে। এখানে লিখবা যে 2006 থেকে 15 সাল পর্যন্ত পণ্যের জীবনচক্রের যে স্তর সেটা হচ্ছে পূর্ণতা স্তর। এই স্তরে প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য প্রতিষ্ঠানকে বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করতে হয় বা উচিত, এবং বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত যে স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রম কে আমরা বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন কলাকৌশল বা অবলম্বন করা হয় সেগুলোকে আমরা বিক্রয় প্রসার বলি। এবং এটি হচ্ছে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির একটি প্রচেষ্টা বা কৌশল, এবং এই পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের মূল্য হ্রাস, নমুনা পণ্য বিতরণ, তারপর গ্যারান্টি প্রদান, তারপর হচ্ছে মেয়াদি গ্যারান্টি প্রদান, বিক্রয়িত সেবা দান, হ্যাঁ, ব্যবসায়িক ছাড় বা বাট্রা ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করা হয়, যেগুলো বাজারজাতকরণ বা বিক্রয় প্রসার বলে এগুলো বিষয়গুলোকে। তো উদ্দীপকে দিশা গ্রুপের পরের প্যারায় যাও। তো উদ্দীপকে দিশা গ্রুপের পণ্যের জীবনচক্র উপস্থাপন করা হয়েছে। পণ্যের জীবনচক্রের ধাপ বা স্তর রয়েছে 5টি, আমরা জানি। এগুলো আবার লিখবে: উন্নয়ন স্তর, প্রবৃদ্ধি স্তর, সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পূর্ণতা এবং পতন স্তর। এই স্তরগুলো একেবারেই যেহেতু সম্পন্ন হয় না, এগুলো ধাপে ধাপে পর্যায়ক্রমে আসে, এবং উন্নয়ন স্তরে পণ্যের ধারণা থেকে শুরু করা হয় এবং আস্তে আস্তে পণ্যের বিক্রয় বাড়তে থাকে, এবং প্রবৃদ্ধি স্তরে পণ্যের বিক্রয় বাড়তে থাকে, এবং পূর্ণতা স্তরে বিক্রয় প্রবৃদ্ধি আস্তে আস্তে ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। পূর্ণতা পাওয়া বা পূর্ণতা স্তরে বিক্রয় প্রবৃদ্ধি দুটোই আস্তে আস্তে ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এখানে তখন অনেক প্রতিযোগী চলে আসে, বাজার দখল করতে প্রতিযোগিতায় লিপ্ত হতে হয়। তো সেক্ষেত্রে উদ্দীপকের যে দিশা গ্রুপের প্রতিষ্ঠান সেটা 2006 থেকে 2015 সাল পর্যন্ত পূর্ণতা স্তরে রয়েছে, এবং এই স্তরে বিক্রয় ধীরে ধীরে কমতে থাকে এবং প্রতিযোগীর সংখ্যা বৃদ্ধি পায়।
এবং কারণ বৃদ্ধি পায়। এই অবস্থায় প্রতিষ্ঠানকে অনেক বিক্রয় প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয়। কারণ ব্যক্তিক বিক্রয় অথবা বিজ্ঞাপনের কার্যকারিতা বৃদ্ধিতে বিক্রয় প্রসার অত্যন্ত গতিশীল বা বিপণন প্রসার মার্কেটিং প্রমোশনেরই একটি পন্থা। তো নতুন পণ্য প্রবর্তন অথবা চাহিদা কমে যাওয়া পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য এই পদ্ধতিগুলো ব্যবহার করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি যেহেতু পূর্ণতা স্তরে রয়েছে এবং তাদের বিক্রয় দিন দিন হ্রাস পেতে শুরু করেছে, তাই আমি মনে করি যে উদ্দীপকের প্রতিষ্ঠানটি বর্তমানে প্রতিযোগিতামূলক বাজার ধরে রাখার জন্য বিক্রয় প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করা উচিত। এভাবে তোমাকে উত্তর লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। প্রশ্ন চিত্র দেখে তোমাকে উত্তর লিখতে হবে এবং এই পর্যায়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, না হলে তুমি এটার উত্তর ভালোভাবে লিখতে পারবে না। আমরা পরবর্তী প্রশ্নে যাই। এরপরে আছে যশোর বোর্ড 2017। এটা হচ্ছে যশোর বোর্ড 2017-র প্রশ্ন। যশোর বোর্ড 2017-র প্রশ্ন। এখানে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে যে পাবনা শহরে জনাব সোহানের একটি মুদির দোকান আছে। পাবনা শহরে জনাব সোহানের একটি মুদির দোকান আছে। দোকানে সে চাল, ডাল, তেল, সাবান, লবণ সহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন। এই পণ্যগুলোর মূল্য দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হয়, তাই ক্রেতারা পণ্যের মূল্য নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করেন না। তবে একচেটিয়া বাজারে এভাবে পণ্যের মূল্য নির্ধারিত হয় না। এটা হচ্ছে প্রশ্ন। মূল্য নির্ধারণ নিয়ে প্রশ্ন। এখানে গয়ের প্রশ্নটা একটু দেখো। গয়ের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের জনাব সোহান কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করেন ব্যাখ্যা করো। এই যে জনাব সোহান বললেন পাবনা শহরে মুদির দোকান। দোকানে কি চাল, ডাল, তেল, সাবান, লবণ এগুলো বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে। দর কষাকষির মাধ্যমেই পণ্যের মূল্য নির্ধারিত হয়। তাহলে এই যে চাল, ডাল, তেল, সাবান, লবণ এগুলোর কথা বলা হচ্ছে যে উদ্দীপকের জনাব সোহান কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করেন। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এখানে কোন ধরনের পণ্যের কথা বলা হচ্ছে। চাল, ডাল, তেল, সাবান এগুলো। তাহলে তুমি কি বলবে ওখানে উত্তরে? হ্যাঁ, এখানে বলতে হবে কি জনাব উদ্দীপকের জনাব সোহান প্রধান বা আবশ্যিক পণ্য বা সুবিধা পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করেন। এই যে কোন ধরনের পণ্য, এটা হচ্ছে প্রধান পণ্য বা আবশ্যিক পণ্য বা সুবিধা পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করেন। আচ্ছা, এরপরে তুমি প্যারা দিয়ে লিখবে। আমি বারবার বলেছি গয়ের মধ্যে 3টা প্যারা দিবে, ক্ষয় 2টো প্যারা দিবে। তো এখানে এখন লিখো যে এটা কাকে বলে, যে এই পণ্যগুলো কাকে বলে সেটা লিখো। এই পণ্য সুবিধা পণ্য বা প্রধান পণ্য বা আবশ্যিক পণ্য। জীবন ধারণের জন্য সবসময় প্রয়োজন হয় যে সমস্ত পণ্য ভোক্তারা যেগুলো নিয়মিতভাবে ক্রয় করে, সেই পণ্যগুলোকে আমরা আবশ্যিক পণ্য বা পণ্য বলবো। যেগুলো ছাড়া মৌলিক চাহিদা পূরণের জন্য আমাদের যে পণ্যগুলো ব্যবহার করতেই হবে, সেই পণ্যগুলো হচ্ছে আবশ্যিক পণ্য। এসব পণ্য কেনার সময় ক্রেতা কোনো প্রকার চিন্তাভাবনা করে না বা পূর্ব কোনো পরিকল্পনাই রাখে না। স্বাভাবিকভাবে সুবিধাজনক স্থান থেকে এ ধরনের পণ্য কিনে থাকে। এই পণ্যগুলো হচ্ছে সুবিধা পণ্য বা আবশ্যক পণ্য বা প্রধান পণ্য। তো উদ্দীপকে জনাব কি নাম? উদ্দীপকে পাবনা শহরে জনাব সোহানের একটি মুদি দোকান আছে। তিনি দোকানে চাল, ডাল, লবণ, সাবান সহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করেন। তার দোকানে বিক্রয়কৃত পণ্যসমূহ জীবন ধারণের জন্য সবসময় আমাদের প্রয়োজন হয়, তা নয় সবার। তো এবং ভোক্তারা এই ধরনের পণ্যগুলো নিয়মিত ক্রয় করে। সেক্ষেত্রে ভোক্তারা জনাব সোহানের দোকানের পণ্যগুলো ক্রয় করতে পূর্ব পরিকল্পনা করে না, যা প্রধান পণ্যের আবশ্যক একটি বৈশিষ্ট্য বা আবশ্যক পণ্যের একটি বৈশিষ্ট্য। তাই বলা যায় যে জনাব সোহান আবশ্যক বা প্রধান বা সুবিধা পণ্য এই ধরনের পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করেন। এটা হচ্ছে গয়ের প্রশ্ন। এটা ঘয়ের প্রশ্নতে যাই। ঘয়ের প্রশ্নটা হচ্ছে, ঘয়ের প্রশ্নের উত্তর শুনেছো। ঘয়ের প্রশ্নটা শুনো যে জনাব সোহানের ব্যবসায় যে পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করেছেন, জনাব সোহানের যে ব্যবসায় যে পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেছেন তা কি যথার্থ? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও। আচ্ছা, তিনি যে পদ্ধতিতে তিনি কি করেছেন শেষের অংশে আছে, তিনি
পণ্যের মূল্য নিয়ে চিন্তাভাবনা করেন না, তবে একচেটিয়া বাজারে এভাবে পণ্যের মূল্য নির্ধারিত হয় না। তাহলে জনাব সোহানের ব্যবসায় যে পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে সেটা কি যথার্থ কিনা তোমার উদ্দীপকের আলোকে লিখতে হবে। তো তুমি এখানে কি লিখবে, যে জনাব সোহানের যে ব্যবসায় যে পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেছেন সেটা যথার্থ, ঠিক আছে বা যথার্থ। পণ্যের উৎপাদন ব্যয় অথবা পণ্য সংগ্রহ ব্যয়ের সাথে উৎপাদন ব্যয় বা সংগ্রহ করার ব্যয়ের সাথে কাঙ্ক্ষিত মুনাফা যোগ করে যে প্রক্রিয়ায় বিক্রেতা পণ্য মূল্য নির্ধারণ করেন তাকে পণ্যের মূল্য নির্ধারণ বলা হয়। তো এই মূল্য নির্ধারণ কাকে বলে বলবা। এরপরে বলো হচ্ছে উদ্দীপকে জনাব সোহানের পাবনা শহরে একটি মুদির দোকান রয়েছে, সেখানে চাল, ডাল, তেল, সাবান, লবণ সহ বিভিন্ন ধরনের পণ্য তিনি বিক্রি করেন। এই পণ্যগুলোর মূল্য দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হয়, তাই ক্রেতারা পণ্যের মূল্য নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করেন না। তবে এটা যদি একচেটিয়া বাজারে এভাবে পণ্যের মূল্য নির্ধারিত হয় না। পণ্যের মূল্য নির্ধারণ করা বিপণন ব্যবস্থাপকের একটি অন্যতম কাজ। পণ্যের মূল্য নির্ধারণ একটি যেহেতু রীতিবদ্ধ একটা নিয়ম বা রীতি বা পদ্ধতি, যার মাধ্যমে বিক্রেতা তার পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে। তো পণ্যের মূল্য যদিও উৎপাদক বা বিক্রেতারা নির্ধারণ করে, তবুও কোনো পণ্যের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার উভয়ের দর কষাকষির মাধ্যমেও পণ্যের মূল্য নির্ধারিত হয়। হ্যাঁ, তো পণ্য মূল্য নির্ধারণের সাথে প্রতিষ্ঠানের অস্তিত্ব এক্ষেত্রে জড়িত। তাই বলা যায় যে সুতরাং বলা যায় যে জনাব সোহানের যে পদ্ধতিতে মূল্য নির্ধারণ সেটা যথার্থ বা সঠিক। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে ক্ষয়ের উত্তর আমি জানালাম। এরপরে যাই হচ্ছে বরিশাল বোর্ড 2017। বরিশাল বোর্ড 2017, এখানে প্রশ্নটা পড়ি। এটা হচ্ছে বরিশাল বোর্ডে 2017 দুটো অঙ্ক আছে, একটাতে দুটো প্রশ্ন আছে, একটাতে অঙ্ক আছে। আবার দুটো প্রশ্নই আসছে, দুটোই বরিশাল বোর্ডে আসছে 2017 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি, একটা অঙ্ক আর একটা হচ্ছে অন্য প্রশ্ন। আচ্ছা, এখানে অঙ্ক ছাড়া প্রশ্ন একটু পড়ি, আমি একটু প্রশ্নটা পড়ি। ওয়ালটন কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের টিভি, ফ্রিজ ও অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি স্বল্প সময়ের মধ্যে দেশে সুপরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠানটি ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী বিভিন্ন মডেলের পণ্য সামগ্রী উৎপাদন করে। তাছাড়া প্রতিষ্ঠানটি সর্বোত্তম বিক্রয়ত সেবা নিশ্চিত করার মাধ্যমে যথেষ্ট সুনাম অর্জনে সক্ষম হয়েছে। সকল শ্রেণীর ক্রেতাদের কাছে প্রতিষ্ঠানটির উৎপাদিত সামগ্রীর ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় তা বিবেচনায় রেখে পণ্যের মূল্য নির্ধারণ করেছে। প্রতিষ্ঠানটি এ জাতীয় বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানির সাথে প্রতিযোগিতা মোকাবেলা করে অধিক বিক্রয়ের উদ্দেশ্যে ঈদ-উল আজহা উপলক্ষে 15% ছাড় ঘোষণা করেছে। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে গয়ের প্রশ্ন, উদ্দীপকে ওয়ালটন কোম্পানি লিমিটেডের পদ্ধতিতে ওয়ালটন কোম্পানি লিমিটেড কোন পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করেছে? এখানে তোমাকে থিওরি প্রশ্ন যে কোন পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেছে। এটা কোন পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে কি, এখানে উত্তর হবে কি, ওয়ালটন কোম্পানি লিমিটেড তারা ভ্যালু ভিত্তিক পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেছে। ওয়ালটন কোম্পানি লিমিটেড ভ্যালু ভিত্তিক পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করেছে। আচ্ছা, ভ্যালু ভিত্তিক কেন, ভ্যালু ভিত্তিকটা কি সেটা বলে নাও। যে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে ভোক্তা পণ্যটিকে কিভাবে উপলব্ধি করছে তার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়। একটু খেয়াল করো যে এখানে বলা হচ্ছে কি, প্রতিষ্ঠানটি স্বল্প সময়ের মধ্যে সুপরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠানটি ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী বিভিন্ন মডেলের পণ্য সামগ্রী উৎপাদন করে। এছাড়া প্রতিষ্ঠানটি সর্বোত্তম বিক্রয়ত্ব সেবা নিশ্চিত করার মাধ্যমে যথেষ্ট সুনাম অর্জন করেছে। সকল শ্রেণীর ক্রেতাদের কাছে প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের চাহিদার জনপ্রিয়
জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় তারা সেভাবে মূল্য নির্ধারণ করেছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে ক্রেতাদের পণ্য সম্পর্কে যে মনোভাব সেটাই হয়তো ভ্যালু। তো ক্রেতার এই যে ভ্যালু সৃষ্টি হয়েছে, পণ্যর সুপরিচিতি লাভ করেছে, তাদের রুচি পছন্দ অনুযায়ী পণ্যর মডেল অনুযায়ী পণ্য সামগ্রী উৎপাদন করে, বিক্রয়ের তো সেবা দেয়। তাহলে এটাই হচ্ছে ভ্যালু ভিত্তিক যে পদ্ধতি। তাহলে ওয়ালটন কোম্পানি লিমিটেড ভ্যালু ভিত্তিক পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করে। এখানে লিখো ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে ভোক্তা পণ্যটিকে কিভাবে উপলব্ধি করছে তার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়। তারপরে বলবে যে উদ্দীপকে ওয়ালটন কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের টিভি, ফ্রিজ ও অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। উদ্দীপকের বিষয়টা তুলে ধরো যে প্রতিষ্ঠানটি অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রীও উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানটি ক্রেতাদের রুচি ও চাহিদার প্রতি বিশেষ গুরুত্ব দেয়, পণ্য ডিজাইন করে। ফলে কি হয়? ফলে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে সারা দেশে সুপরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে এবং প্রতিষ্ঠানটি মূল্য নির্ধারণের ক্ষেত্রে ক্রেতাদের মতামত বিবেচনা করে, অর্থাৎ উৎপাদিত পণ্য সামগ্রীর জনপ্রিয়তা বিবেচনায় রেখে প্রতিষ্ঠানটি পণ্যের মূল্য নির্ধারণ করে। এক্ষেত্রে পণ্য সম্পর্কে ক্রেতাদের উপলব্ধি, অর্থাৎ পণ্যটিকে ক্রেতারা কতটুকু গুরুত্ব দিচ্ছে তা বিবেচনা করা হয়। এ ধরনের মূল্য নির্ধারণ ব্যবস্থা ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় যে প্রতিষ্ঠানটি পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ক্রেতা ভ্যালু বিবেচনায় নিয়ে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করে। এটা হচ্ছে গয়ের উত্তর। ঠিক আছে? আর ঘয়ের প্রশ্নটা কি? উদ্দীপকে ওয়ালটন কোম্পানি লিমিটেড কর্তৃক ঈদ-উল আজহা উপলক্ষে পণ্যের মূল্য ছাড় প্রতিযোগিতা মোকাবেলায় কতটুকু কার্যকর ভূমিকা রাখবে বলে তুমি মনে করো? ওয়ালটন কোম্পানি লিমিটেড কর্তৃক ঈদ-উল আজহা উপলক্ষে যে মূল্য ছাড় 15% মূল্য ছাড় দিয়েছে সেটা প্রতিযোগিতা মোকাবেলায় কতটুকু কার্যকর ভূমিকা রাখবে বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে? যে ওয়ালটন কোম্পানি লিমিটেড কর্তৃক ঈদ-উল আজহা উপলক্ষে পণ্যের মূল্য ছাড় বা রিবেট প্রদান প্রতিযোগিতা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। তুমি এভাবে লিখবা যে আমি মনে করি যে এই যে 15% মূল্য ছাড় দিয়েছে ঈদ উপলক্ষে বা রিবেট দিয়েছে সেটা প্রতিযোগিতার মোকাবেলা করার জন্য এটা যথোপযুক্ত এবং সেক্ষেত্রে তুমি আর সাথে কি লিখবা যে নির্দিষ্ট সময়ের মধ্যে যে উৎপাদনকারী কর্তৃক ক্রেতাদের পণ্যের নিকট পণ্য বিক্রয়ের জন্য যে বিশেষ ছাড় প্রদান করা হয় তাকে মূল্য ছাড় বলে, রিবেট বা মূল্য ছাড় বলে। উদ্দীপকে ওয়ালটন কোম্পানি রিবেট 15% ছাড়, সেই রিবেট বা মূল্য ছাড় এটা কি আগে বলে নিবা। তারপর উদ্দীপকে কি বলা আছে সেটা বলো। যে উদ্দীপকে ওয়ালটন কোম্পানি লিমিটেড ইলেকট্রনিক সামগ্রীর উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা ক্রেতাদের চাহিদা, রুচি, পছন্দ এগুলোকে মাথায় রেখে পণ্য প্রস্তুত করে এবং প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছে। মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ক্রেতা ভ্যালু এই বিষয়টি বিবেচনায় রাখে এবং তারপর প্রতিষ্ঠানটিকে প্রতিযোগিতার সম্মুখীন হয়ে বিক্রয় বৃদ্ধির নানা কৌশল তারা নিতে হয়। এক্ষেত্রে ঈদ-উল আজহা উপলক্ষে প্রতিষ্ঠানটি 15% ছাড় ঘোষণা করে। উদ্দেশ্য হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা করে বিক্রয় বৃদ্ধি করা। তাদের এই যে 15% যে ছাড় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রতিযোগিতা টিকে থাকা এবং বা প্রতিযোগিতা মোকাবেলা করে তাদের বিক্রয় বৃদ্ধি করা। এক্ষেত্রে একটি পণ্যের মূল্য যদি 5,000 টাকা হয় তাহলে মূল্য ছাড়ের কারণে তার মূল্য দাঁড়াবে দাম কমে হবে 4,250 টাকা। যেহেতু 15% ছাড়, একটি পণ্যের দাম যদি 5,000 টাকা হয় তাহলে 15% ছাড়ে এটার মূল্য কমে হবে 4,250 টাকা। ফলে ক্রেতারা তাদের প্রত্যাশিত মূল্যের থেকেও কম দামে পণ্য পাবে। তাছাড়াও মূল্য খুবই সংবেদনশীল একটি বিষয়। যেহেতু ক্রেতারা দেখবে যে অন্য প্রতিষ্ঠান থেকে ওয়ালটনের পণ্যের দাম কম এবং ক্রেতারা ওয়ালটনের পণ্যের দিকেই বেশি ঝুঁকবে। ফলে পূর্বের তুলনায় তাদের বিক্রয় বাড়বে এবং সাথে সাথে প্রতিযোগী প্রতিষ্ঠান থেকেও কম মূল্য ধার্য করার ফলে প্রতিযোগী প্রতিষ্ঠানেরও বিক্রয় কমবে এবং ফলে
ওয়ালটন কোম্পানি যে প্রতিযোগিতা, সে পণ্যের যে প্রতিযোগিতা, ওয়ালটন কোম্পানির প্রতিযোগিতায়ও তারা এগিয়ে থাকবে। সুতরাং বলা যায় যে ওয়ালটন কর্তৃক যে রিবেট বা 15% ছাড় প্রদান প্রতিষ্ঠানটিকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখবে বা প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে, ছাড় দেওয়ার যে ঘোষণা। আচ্ছা, এই হচ্ছে বরিশাল বোর্ড শেষ করলাম, 2017 বরিশাল বোর্ড। আশা করি বুঝতে পেরেছো। আমরা এরপরে যাই হচ্ছে সিলেট বোর্ড 2017। সিলেট বোর্ড 2017 যে প্রশ্নগুলো তোমাদের সিমিলার প্রশ্নগুলো আমি নিয়ে আসিনি, যেগুলো একটু চেঞ্জ উত্তর, সেই বিষয়গুলোই একটা একটা করে আলোচনা করে দিচ্ছি বিভিন্ন বোর্ডের। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে সবুজ বাংলা। সবুজ বাংলা প্রশ্নটা কি? সিলেট বোর্ড সবুজ বাংলা লিমিটেড, সবুজ বাংলা লিমিটেড, এটা অঙ্ক। সবুজ বাংলা লিমিটেড উন্নত মানের বেলুন উৎপাদন করে। সবুজ বাংলা লিমিটেড উন্নত মানের বেলুন উৎপাদন করে। উক্ত বেলুনের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 5 টাকা। বেলুন উৎপাদন করে সবুজ বাংলা লিমিটেড। প্রত্যেকটা একক প্রতি বেলুনের যে একক প্রতি যে ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, সেটা 5 টাকা। মোট স্থায়ী ব্যয় হচ্ছে 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা এবং প্রত্যাশিত উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ হচ্ছে 25,000 একক। 25,000 একক। মোট বিনিয়োগের পরিমাণ 5 লক্ষ টাকা এবং বিক্রয়ের উপর মুনাফার হার 10%। 25,000 একক উৎপাদন হয়েছে এবং বিক্রয়ের উপর মুনাফার হার 10%, এবং এখানে মোট বিনিয়োগ হচ্ছে 5 লক্ষ টাকা। স্থায়ী ব্যয় 1.5 লক্ষ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় 5 টাকা। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে তোমার সবুজ বাংলা লিমিটেডের প্রতিটি বেলুনের বিক্রয় মূল্য নির্ণয় করো। তোমাকে বলা হচ্ছে যে প্রতিটি বেলুনের বিক্রয় মূল্য কত হবে সেটা করে দেখাতে। তো আমরা উত্তরটা দেখি। দেখো, সবুজ বাংলা লিমিটেডের একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় বা একক প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করতে বলা হচ্ছে তোমাকে। সেটা দেখো, এখানে দেখো লেখা আছে যে পরিবর্তনশীল ব্যয়, আমরা জানি পণ্যের প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল 5 টাকা। স্থায়ী ব্যয় হচ্ছে 1.5 লক্ষ টাকা, স্থায়ী ব্যয় 1.5 লক্ষ টাকা এবং বিনিয়োগের পরিমাণ ছিল, প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ ছিল 25,000 একক। উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ ছিল 25,000 একক এবং মোট বিনিয়োগের পরিমাণ ছিল 5 লক্ষ টাকা। এবং বিক্রয়ের উপর মুনাফার হার ধরা হয়েছিল 10%। এই বিষয়গুলো আগে লিখো। 10% হলে কত হবে? মোট বিনিয়োগের উপর বিক্রয়ের সাথে 10% হবে 0.10। আচ্ছা, তাহলে একক প্রতি উৎপাদন ব্যয়, এটা হবে হচ্ছে একক প্রতি উৎপাদন ব্যয় এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আগে বের করো। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি উৎপাদন ব্যয় সমান একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যোগ স্থায়ী ব্যয় ডিভাইডেড হচ্ছে মোট বিক্রয়ের পরিমাণ। তাহলে একক প্রতি উৎপাদনশীল ব্যয় ছিল 5 টাকা, সাথে যোগ করো স্থায়ী ব্যয় হচ্ছে 1.5 লক্ষ টাকা আর 25,000 একক, সেটা দিয়ে ভাগ করো। ভাগ করলে কি দাঁড়াচ্ছে? 5 যোগ 6। তাহলে একক প্রতি উৎপাদন ব্যয়, এটা কি বেলুনের একক প্রতি উৎপাদন ব্যয় 11 টাকা। এটা হচ্ছে তোমাকে বের করতে বলা হয়েছে, একক প্রতি উৎপাদন ব্যয় 11 টাকা। এখন প্রতিষ্ঠানটি তার উৎপাদিত পণ্যের একক প্রতি বিক্রয় মূল্য নিচের সূত্রটির সাহায্যে তারা বের করতে পারবে। একক প্রতি বিক্রয় মূল্য কত হবে? একক প্রতি উৎপাদন ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা গুণন বিনিয়োগকৃত মূলধন ডিভাইডেড প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ। তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় ছিল 11 টাকা, প্রত্যাশিত মুনাফা 10% হিসেবে মুনাফা হবে 0.10 এবং বিনিয়োগকৃত মূলধন ছিল 5 লক্ষ টাকা এবং প্রত্যাশিত যে বিক্রয়ের পরিমাণ সেই একক ছিল 25,000। তাহলে 11 যোগ এটা গুণ করো, গুণ করে ভাগ করো,
সেটা দাঁড়াবে হচ্ছে ১১ যোগ ৫০,০০০ ভাগ ২৫,০০০, ৫ লাখ যোগ 0.10, তাহলে এটা হবে ৫০,০০০ ভাগ ২৫,০০০। তাহলে ১১ যোগ ভাগ করলে আসছে হচ্ছে ১১ যোগ ২ সমান সমান ১৩ টাকা। তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় হচ্ছে ১১ টাকা। ১১ টাকা আমরা পেয়েছি উৎপাদন ব্যয় তোমাকে বের করতে যেটা বলা হয়েছে। এবং যদি আমরা এই প্রতিষ্ঠানটির একক প্রতি বিক্রয় মূল্য বের করতে চাই তাহলে এই সূত্রটা প্রয়োগ করবা যে একক প্রতি উৎপাদন ব্যয় যেটা বের করেছি প্রত্যাশিত মুনাফা ইন্টু বিনিয়োগকৃত মূলধন ভাগ প্রত্যাশিত বিক্রয়ের যে ইউনিট বা পরিমাণ একক সেটা দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে। সেটা হচ্ছে বিক্রয় মূল্য কত, একক প্রতি বিক্রয় মূল্য হবে ১৩ টাকা। সুতরাং সবুজ বাংলা লিমিটেডের এর প্রতিটি বেলুনের বিক্রয় মূল্য হবে বা একক প্রতি বিক্রয় মূল্য হবে ১৩ টাকা। যেটা পাওয়া গিয়েছে উত্তর সেটা হচ্ছে ১৩ টাকা। এই হচ্ছে গয়ের প্রশ্নের উত্তর, যেখানে প্রশ্ন যেভাবে আসে সেভাবে তোমাকে করতে হবে, বের করতে হবে। এগুলো সূত্র দিয়ে আমি এর আগে তোমাদের যে অঙ্ক চ্যাপ্টার ওখানে করিয়েছি সেখানে আছে, দেখো নিয়মটা, সূত্রটা জানলেই তুমি পারবে। এটা মনে রাখতে হবে সূত্রটা, সুতরাং পেরে যাবা তখন প্রশ্ন যদি আসে। আচ্ছা, এবার ঘয়ের প্রশ্নটা দেখি। ঘয়ে কি বলা হচ্ছে? ঘয়ের প্রশ্নটাতে কি বলা হয়েছে? বলা হচ্ছে যে উদ্দীপকে উদ্দীপকে প্রশ্নটা কি? প্রশ্নটা দেখি। উদ্দীপকে উল্লেখিত উপাত্তের আলোকে সবুজ বাংলা লিমিটেড কর্তৃক উৎপাদিত বেলুনের ভারসাম্য বিন্দু নির্ণয়পূর্বক তোমার মতামত ব্যক্ত করো। উদ্দীপকে উল্লেখিত উপাত্ত যেটা পেয়েছি আমরা, উপাত্তের আলোকে সবুজ বাংলা লিমিটেড কর্তৃক যে উৎপাদিত বেলুনের ভারসাম্য বিন্দু নির্ণয় করতে বলা হয়েছে। ভারসাম্য বিন্দু নির্ণয়পূর্বক তোমার মতামত দিতে হবে। হ্যাঁ, উপাত্তের ভিত্তিতে ভারসাম্য বিন্দু এবং নির্ণয় করে তোমাকে মতামত দিতে বলা হয়েছে। এখানে দেখো ভারসাম্য বিন্দু নির্ণয়, এখানে সূত্রটা দেখো। সবুজ বাংলা লিমিটেডের ভারসাম্য বিন্দু নির্ণয় আচ্ছা দেয়া আছে, আমরা জানি দেয়া আছে। মোট স্থায়ী ব্যয় হচ্ছে ১.৫ লক্ষ টাকা। একক প্রতি বিক্রয় মূল্য আমরা পেয়েছি পার পিস যে বিক্রয় মূল্য, সেটার বিক্রয় মূল্য হচ্ছে ১৩ টাকা গ থেকে যেটা পেয়েছি। এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল ৫ টাকা প্রতিটির। হ্যাঁ, তাহলে সূত্রটা হবে ভারসাম্য বিন্দু সমান সমান স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে ভারসাম্য বিন্দু হবে স্থায়ী ব্যয়, সূত্রটা হচ্ছে ভারসাম্য বিন্দু সমান স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে মোট স্থায়ী ব্যয় ছিল ১.৫ লক্ষ, আর একক প্রতি বিক্রয় ১৩, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল ৫ বিয়োগ ৫, ১৩ বিয়োগ ৫ একক। হ্যাঁ, তাহলে এটা কি হবে ৮, ১.৫ লক্ষ ভাগ ৮ একক। তাহলে এটা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে ১৮,০০০। ভারসাম্য বিন্দু হচ্ছে সবুজ বাংলা লিমিটেডের ভারসাম্য বিন্দু, সেটা হবে বের হবে হচ্ছে কত? ৮ দিয়ে ১.৫ লাখকে ভাগ করলে ১৮,৭৫০ একক। এটা হচ্ছে তোমার ভারসাম্য বিন্দু নির্ণয়। এটাই হচ্ছে ভারসাম্য বিন্দু, যে ১৮,৭৫০ একক। সূত্রটা হচ্ছে মোট স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। হ্যাঁ, একক প্রতি তোমার এই ভারসাম্য বিন্দু বের করতে গেলে আগে তোমাকে একক প্রতি বিক্রয় মূল্য এবং উৎপাদনের একক সেগুলো বের করে নিতে হবে, যেটা গয়ে দেয়া আছে। এবং না হলে তুমি একক প্রতি বিক্রয় মূল্য না পেলে তুমি এটা বের করতে পারবে না। আগে একক প্রতি বিক্রয় মূল্য বের করতে হবে, যেটা পাওয়া গেছে এখানে ১৩ টাকা। এবং স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় এগুলো অঙ্কেই দেয়া ছিল, কত একক উৎপাদন হয়েছে বিক্রয় সেগুলো দেয়া থাকবে। সুতরাং তোমাকে এটা বের করে নিতে হবে ভারসাম্য বিন্দু যদি নির্ণয় করতে আসে। হ্যাঁ, তো এটা হচ্ছে ১৮,৭৫০ একক। এবং তোমাকে মন্তব্য করতে বলা হচ্ছে। মন্তব্যর ক্ষেত্রে তুমি মন্তব্য লিখবা যে সবুজ বাংলা লিমিটেডের ভারসাম্য বিন্দু হচ্ছে ১৮,৭৫০ একক, অর্থাৎ প্রতিষ্ঠানটির বিক্রয় যদি ১৮,৭৫০ এককের কম হয় তবে লোকসান হবে। ভারসাম্য বলতে হচ্ছে সমান সমান অথবা বেশি হলে মুনাফা আর কম হলে লস। তাহলে প্রতিষ্ঠানটির বিক্রয় যদি ১৮,৭৫০ এককের কম হয় তবে সেটা লোকসান হবে। আর প্রতিষ্ঠানটি যদি টার্গেট বা প্রত্যাশিত মুনাফা অর্জন করতে চায়
যদি টার্গেট বা অতি মুনাফা বা প্রত্যাশিত মুনাফা অর্জন করতে চাইলে কি করতে হবে? টার্গেট বা প্রত্যাশিত মুনাফা অর্জন করতে চায় তাহলে কি হবে? 18,750 এককের অধিক বেলুন উৎপাদন করে বিক্রয় করতে হবে বা বিক্রয় টার্গেট রাখতে হবে। তাহলে এই প্রতিষ্ঠানের ভারসাম্য অবস্থা হচ্ছে 18,750 একক এবং এর চেয়ে কম করলে সেটা হবে লোকসান, লস। এবং যদি টার্গেট বা বেশি মুনাফা, প্রত্যাশিত মুনাফা অর্জন করতে চায় তাহলে 18,750 এককের অধিক বেলুন উৎপাদন করে বিক্রয় করতে হবে। এই হচ্ছে মন্তব্য এবং প্রশ্নের উত্তর যেটা বের করে দিলাম সেটা হচ্ছে আমাদের প্রশ্নটা ছিল সিলেট বোর্ডের প্রশ্ন, তাই না? সিলেট বোর্ডের 17 সালের প্রশ্ন। আচ্ছা, এই তো আমাদের আজকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম আশা করি সবগুলো প্রশ্ন বুঝতে পেরেছো। সিলেট বোর্ড 17 যে প্রশ্নগুলো করলাম, বিভিন্ন ধরনের প্রশ্ন যে আঙ্গিকে আসে সেভাবেই প্রশ্নগুলো সাজানো আছে এবং এইভাবে এই সিস্টেমে এইভাবে যেভাবে আছে এরকম করেই প্রশ্ন পাবে। অঙ্ক থাকতে পারে, মূল্য বের করা থাকতে পারে, তারপর পণ্যের জীবনচক্র নিয়ে প্রশ্ন থাকতে পারে। তার বিভিন্ন ধরনের পণ্য নিয়ে প্রশ্ন থাকতে পারে। যেহেতু এটা পণ্য এবং পণ্যের মূল্য নির্ধারণ এই চ্যাপ্টারটা একটু বড়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের পড়া বুঝতে পেরেছো এবং পড়াশোনা করবে, মনোযোগী হবে। পরীক্ষা তোমরা যে পরীক্ষাটা দিয়েছো সেটা তেমন ভালো হয়নি। আমি আরো ভালো করে ভালোভাবে লিখার দরকার ছিল তোমাদের। আরো অনেক উত্তর ভুল আছে, ভুল উত্তর লিখছো, যেটা উচিত হয়নি। যাই হোক, আমি আজকে এর পরবর্তী পড়াগুলো দেখবে, যেগুলো করেছি আমরা সেগুলো সব, যে প্রশ্নগুলো আজকে করেছি এগুলো করবে এবং ওর সাথে মিল রেখে তোমার বইয়ের প্রশ্নগুলো করার চেষ্টা করবে এবং সামনে যে পরীক্ষা হবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। অবশ্যই সামনে পরীক্ষা হবে, পড়াশোনা করো। পড়াশোনা ছাড়া, পরীক্ষায় পাশ করা ছাড়া তোমরা বোর্ড পর্যন্ত যেতে পারবে না। বোর্ড পরীক্ষার আগে অবশ্যই পরীক্ষা হবে আশা করছি এবং পরীক্ষা ভালো করতে হবে, ভালোভাবে পাশ করে তোমাকে যেতে হবে, সামনের দিকে যেতে হবে। সুতরাং পড়াশোনা করবে, নিয়মিত পড়াশোনা করবে এবং ক্লাসগুলো ভালোভাবে করবে। প্রত্যেক টিচারের ক্লাস ফলো করবে মনোযোগ দিয়ে এবং যে প্রয়োজনে আবার বারবার দেখবে, যেখানে সমস্যা থাকে, বোঝার সমস্যা থাকে ক্লাসগুলো আবার দেখবে। দেখে বইটা সাথে রাখবে, বই কলম নিয়ে বসবে একসাথে। আর হচ্ছে পড়াশোনা করবে, এটা তো বলাই আছে তোমাদের। পড়তে হবে, সামনেও সময় কম। আমাদের পড়া প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা এর পরবর্তীতে ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। আর আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।